এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এর নাম দিশা। সে তার কোটিপতি বাবার একমাত্র সন্তান, আর সে ছিল তার বাবার একেবারে অবাধ্য, মানে তার বাবার সে কোনো কথাই মানত না। দিনে মেয়েদের নিয়ে ফুর্তি, আর রাতে নাইট ক্লাবে ড্রিঙ্কস করা তার নিত্যদিনের কাজ। তার মধ্যে ছিল না কোনো মায়া মমতা, ছিল না কোনো ভালোবাসা, মানে তার মধ্যে কোনো ফিলিংস বলতে কিছু ছিল না। এই জন্য তার বাবা তাকে ঠিক করতে নেমে পড়ে এক বিরাট মিশনে। শেষ পর্যন্ত কি তার বাবা তার ছেলে দিশাকে ভালো মানুষ বানাতে পারে নাকি পারে না, তাই দেখবো আজকের এক্সপ্লেন ভিডিওতে। তো চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা দিশাকে দেখি যে একটি বার থেকে বের হয় সাথে একটি মেয়েকে নিয়ে। তারপর সে মাতাল অবস্থায় রাস্তায় অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল, যে কারণে একজন ট্রাফিক পুলিশ তাকে আটকে ফেলে। তখন সে ট্রাফিক পুলিশের মুখে টাকা ছুড়ে মারে। আর এখানে দিশা হচ্ছে তার বাবার একমাত্র ছেলে, এবং তার বাবার আছে বিলিয়ন বিলিয়ন টাকা, যে কারণে সে মানুষকে মানুষ ভাবতো না। তবে যখন সে ওই ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারে, তখন ওই পুলিশ ঘুষ না নিয়ে দিশার গাড়ি আটকানোর জন্য তার গাড়ির সামনে চলে আসে। আর দিশা সেই পুলিশের উপরে গাড়ি চালিয়ে দেয়, যেটা দিশা অনেক মজা পাচ্ছিল, তাই সে অনেক হাসছিল। তবে সেই পুলিশ মারাত্মকভাবে জখম হয়। দিশাকে তার এই কাজের জন্য জেলে পাঠানো হয়। তারপর আমরা দেখি দিশার বাবা জেলখানায় আসে, আর ভালো করেই বোঝা যায় দিশার বাবা তার ছেলে দিশার এই ধরনের কর্মকাণ্ডের জন্য খুবই বিরক্ত ছিল। তখন সেখানকার এক পুলিশ অফিসার দিশার বাবাকে বলে, আপনার ছেলে এত খারাপ হয়ে গেছে যে সে একজন ট্রাফিক পুলিশকে আহত করছে, এতটাই আহত করেছে যে সেই ট্রাফিক পুলিশ এখন হসপিটালে ভর্তি। আর আপনি যদি এখন পর্যন্ত আপনার ছেলেকে ঠিক না করেন তাহলে সে আর নষ্ট হয়ে যাবে। দিশার বাবা তখন দিশাকে টেনে নিয়ে এসে আর তাকে অনেক বকাবকি করে, কিন্তু দিশা ওর বাবার কথায় পাত্তা না দিয়ে তার বাবার সামনে সিগারেট ধরায়, কারণ সে ভাবতো সে তার বাবার একমাত্র ছেলে, তাই তার বাবা এমন বকাবকি ছাড়া তাকে কিছুই করতে পারবে না। তখন তার বাবা অনেক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, এবং তার বাবা দিশাকে সাইজ করার জন্য তার এক ফিমেল ফ্রেন্ড অ্যানাস্তাসিয়ার কাছে যায়। অ্যানাস্তাসিয়া একজন টিভি প্রডিউসার ছিল, তখন সে তার ছেলেকে ঠিক করার জন্য অ্যানাস্তাসিয়ার কাছে সাহায্য চায়। তাই অ্যানাস্তাসিয়া তার এক বন্ধু লেফট এর কাছে দিশার বাবাকে নিয়ে যায়। লেফট ছিল হরর মুভি এবং সেট ডিজাইনিং এ অনেক এক্সপার্ট। যখন তারা লেফট এর বাড়িতে আসে, তখন তারা দেখতে পায় লেফট একটা দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলে আছে, কিন্তু এসব ছিল সম্পূর্ণ ফেক, যা লেফট ডিজাইন করে রেখেছিল। লেফট এরকম সেট আর ডিজাইনিং এ একদম এক্সপার্ট ছিল। তারপর সে দিশার বাবাকে নিজের আঙ্গুল কেটে দেখায়, আর এটাও ফেক ছিল। তখন দিশার বাবা তাকে তার ছেলের ব্যাপারে সবকিছু বলে, এবং তাকে বলে একটা প্ল্যান বার করতে। এরপরে আমরা দিশাকে দেখি তার লাক্সারিয়াস গাড়িটি একটি কাভান ভ্যান তুলে নিয়ে যাচ্ছে। তখন দিশা সেই ভ্যানের পিছনে দৌড়াতে শুরু করে, আর সেই সময় তাকে পেছন থেকে কেউ শুট করে, আর দিশা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে দিশার যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটা ঘোড়া রাস্তা বলে দেখতে পায়। তখন সেখানে একটি লোক যায় যার নাম এফডি। সে দিশাকে বাইরে নিয়ে এসে লাথি মারতে শুরু করে, আর বলে, গত রাতে আমি তোমাকে ঘোড়াগুলো তৈরি রাখতে বলছিলাম, কিন্তু তুমি এটা করনি কেন? তখন দিশা থেকে বলে, গত রাতে মানে? তুমি কি পাগল নাকি মাথা খারাপ? আমি তোমাকে এই জীবনে প্রথমবার দেখলাম। তখন সেখানে ওই গ্রামের ওনার দিমিত্রি চলে আসে। তখন সে তার ছেলে অ্যালেক্সকে চাবুক মারার জন্য বলে। অ্যালেক্স চাবুকটি এফডি কে দেয়, আর এফডি কে চাবুক মারতে বলে, এবং এফডি দিশাকে চাবুক মারতে থাকে। সে সময় ল্যান্ড ওনার তাকে বলে, আমার চা শেষ হওয়ার আগে যেন ঘোড়াগুলো তৈরি থাকে। তখন দিশা এসব কিছুই বুঝতে পারে না যে এখানে তার সাথে কি হচ্ছে। তখন আরটিএম নামে একজন দিশাকে আস্তাবলা নিয়ে আসে। ভিতরে গিয়ে দিশা তাকে বলে, আমাকে একটা ফোন করতে হবে, আমি যদি আমার বাবাকে সব বলি তাহলে সে তোমাদের সবার খবর করে ছাড়বে। তখন আরটিএম তাকে বলে, ফোন কি জিনিস তা আমার জানা নেই, আর যদি তুমি চুপচাপ ওই ঘোড়াগুলোকে তৈরি না করো তাহলে তোমার পিঠে কিন্তু আবারও চাবুক করবে। দিশা কিছু না বুঝে ওখান থেকে পালানোর চেষ্টা করে। সে যেদিকেই যায় না কেন সে দেখতে পায় শুধু গ্রাম আর গ্রাম। মনে হচ্ছে সে 18 শতাব্দীর কোনো গ্রামে চলে এসেছে। সে পালানোর জন্য খুব দৌড়াদৌড়ি করে, কিন্তু সেখানকার অন্য লোকেরা তাকে ধরে ফেলে, আর তাকে অন্য কয়েদিদের সাথে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে যায়, কারণ সে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, যেটা এই গ্রামের অনেক বড় একটা অপরাধ। দিশাকে প্রায় ফাঁসি দেওয়াই হচ্ছিল, কিন্তু তখনই সেখানে ল্যান্ড ওনারের মেয়ে আগলায় চলে আসে, আর সেখানে সে তার বাবাকে বলে, আজ আমার জন্মদিন, তাই আজ কারো ফাঁসি দিয়ে দিনটা নষ্ট করবেন না। তখন ল্যান্ড ওনার তার মেয়ের কথা শুনে সবার ফাঁসি বন্ধ করে দেয়। ঠিক তখনই উপরে একটা পাখিকে উঠতে দেখা যায়, যে পাখিটি ঘুরে ঘুরে এই দৃশ্যগুলো দেখছিল, আর পাখিটি সেই গ্রামের পাশে তৈরি হওয়া একটা নতুন বিল্ডিং এর দিকে যায়। এবং আমরা বুঝতে পারি এটা কোনো পাখি ছিল না, পাখির মতো আকৃতি দেওয়া একটা ড্রোন। সাথে আমরা এটা বুঝতে পারি এটা কোনো টাইম ট্রাভেল নয়, এই সবকিছুই ছিল একটি প্ল্যান, যেটা দিশার বাবা দিশাকে ঠিক করার জন্য করে। যেখানে টিভি প্রডিউসার অ্যানাস্তাসিয়া আর তার হরর মুভি স্পেশালিস্ট ফ্রেন্ড লেফট পুরো গ্রামটিকে একটি কাল্পনিক সেট বানিয়েছে, যেখানে দিশার এটা মনে হবে যে সে 18 শতাব্দীর কোনো গ্রামে কিশোরের মতো জীবনযাপন করছে। এখানে যারা দ্বারাই কাজ করছিল সবাই ছিল বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, আর পুরো গ্রামে বিভিন্ন জায়গায় ক্যামেরা লুকানো ছিল, আর মাইক্রোফোনের মাধ্যমে সবাইকে কমান্ড দেওয়া হতো, সবাইকে বলে দেওয়া হতো কে কখন কি করবে। আর যদি ভুলে কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে একটা স্নাইপার রেডি করা আছে, যে কোনো সময় দিশাকে অজ্ঞান করে দিতে পারবে। দিশার বাবার এত পরিমাণ টাকা ছিল যে এই পুরো সেটআপে যা খরচ হচ্ছে এই খরচ বহন করা তার কাছে কোনো ব্যাপারই না। সে এসব করছে শুধুমাত্র তার ছেলেকে ঠিক করার জন্য। আর এদিকে দিশা ভাবতে থাকে সে টাইম ট্রাভেলের মাধ্যমে হয়তো অতীতে চলে এসেছে,
এখানে জিসার অবস্থা খুবই খারাপ ছিল। সে মাটিতে ঘুমাতে পারে না, আর তাকে সহ্য করার আগে ঘুম থেকে ওঠানো হতো এবং তাকে জঙ্গলের টয়লেটের কাজটি সেরে ফেলতে হতো। তাকে নোংরা খাবার খাওয়ানো হতো, আর যদি সে এখানকার কোনো নিয়ম ভাঙে তাহলে তাকে মারা হতো চাবুক। একদিন জিসা ক্ষেতের মধ্যে এমনি বসেছিল, আর সে তখন পাশের একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। জিসা তখন সেখানে গিয়ে দেখে আগলা সেখানে মনোযোগে কান্না করছে। জিসা তখন আগলাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করে। জবাবে আগলায়া তাকে বলে তার বাবা তার বিয়ে একজন বুড়ো ধনী লোকের সাথে করাবে, এজন্য সে অনেক দুঃখী। তখন জিসা তাকে বলে এটা তো অনেক ভালো খবর, কেননা বুড়ো তো অনেক তাড়াতাড়ি মারা যাবে, তখন তার সব টাকা পয়সা তুমি রেখে দিও। তারপর জিসা চিকেন স্যুপ খাওয়ার জন্য সেখানকার একটা মুরগি চুরি করে। সে এখানকার শাকসবজি খেয়ে একদম বোর হয়ে গেছে, আর তাকে এই কাজ করতে জিসার বন্ধু আরটিএম সাহায্য করে এবং চিকেন স্যুপ বানানোর পর জিসা তা একাই খেয়ে ফেলে। আর তখন আরটিএম তাকে বলে আমি কষ্ট করে তোমার সব কাজ করে দিলাম। তখন জিসা তাকে বলে আমিও তো অনেক কষ্ট করে তোমার ভাগের চুপ খেয়ে ফেললাম। এদিকে এফডি যখন জানতে পারলো একটা মুরগি গায়েব হয়ে গেছে, তখন সে আস্তাবলের সব কর্মীদের একত্রিত করে জানতে চায় যে মুরগিটা কে খেয়েছে, সত্যি করে বলো, না হলে আমি ইচ্ছে মতো একজনকে ধরে নিয়ে গিয়ে চাবুক মারবো। তখনও সবাই চুপ থাকে। তারপর সেখান থেকে আইটিএমকে ধরে নিয়ে যাওয়া হয়, আর তখনও জিসা চুপ থাকে এবং সে তার বন্ধুর জন্য কোনো সহানুভূতি দেখায় না। কিছুক্ষণ পর তার বন্ধু এসে তার পিঠে চাবুকের দাগ দেখায়, কিন্তু এসব দেখেও জিসার কোনো যা আসে না, যদিও এই দাগগুলো ছিল পেন্টিং করা। সেই সময় জিসা দেখতে পায় একটা মেয়ে ঘোড়া থেকে নামছে, তার নাম লিজা। আর তখনই জিসা খেয়াল করে লিজা মডার্ন আন্ডারওয়্যার পরেছিল, মানে আজকের জামানার যে আন্ডারওয়্যার গুলো পরা হয়। তখন জিসা সন্দেহ হয় এটা তো 18 শতাব্দী, কিন্তু সে মডার্ন আন্ডারওয়্যার কি হয়ে ফেলো। তখন জিসা তার আন্ডারওয়্যার দেখার জন্য জড়াজড়ি করতে শুরু করে, কিন্তু সেখানে অন্য লোকেরা চলে আসে আর জিসাকে ধরে সরিয়ে আনে। তারপর লিজা ঘোড়ায় উঠে সেখান থেকে চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে জিসারাও এসব বন্ধ করার জন্য বলে, কারণ তার ছেলে এখনো একদম পরিবর্তন হয়নি। কিন্তু তখনই একটা খবর শুনতে পাওয়া যায় যে জিসা লিজার কাছে মাপ চাইতে যাচ্ছে, আর এটা শুনে তারা একটু শান্ত হয়। তখন কন্ট্রোল রুম থেকে তারা লিজাকে জিসার সাথে দেখা করার জন্য প্রস্তুত হতে বলে এবং জিসা লিজার কাছে গিয়ে তার কাজের জন্য মাপ চায় এবং লিজাও তাকে মাফ করে দেয়। কিছুদিন পর এই গ্রামে অনেক বড় একটা উৎসব হয়, যেখানে বলা হয় যে মেয়ে বা ছেলে একে অপরের সাথে এই উৎসবে রাতটা কাটাবে তারা সারা জীবনের জন্য লাইফ প্যাটার্ন হয়ে যাবে। আর এই উৎসবে জিসা আগলায়াকে পায়। সে বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক হওয়ার জন্য অনেক দুঃখী হয়েছিল। সে জিসাকে বলে সে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করবে এবং সে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। আসলে তাদের প্ল্যান ছিল জিসা আগলায়াকে বাঁচানোর জন্য তার পিছনে যাক, যাতে করে তার মধ্যে সহানুভূতি জেগে ওঠে। কিন্তু জিসা আগলায়ার পেছনে না গিয়ে সেখানে লিজাকে বসে থাকতে দেখে এবং তার সাথে গল্প করে থাকে। তখন সে লিজাকে বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি, যেখানে অনেক ধরনের উন্নত টেকনোলজি রয়েছে। আর তখনই সেখানে জিসার বন্ধু এসে বলে যে আগলা সুইসাইড করার জন্য নদীর দিকে যাচ্ছে। তখন জিসার মনে পড়ে যে আগলায়া তাকে সুইসাইড করার কথাটা বলেছিল। জিসা দৌড়ে সেখানে যায় এবং আগলায়াকে নদীতে ডুবতে দেখে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন আগলায়া বলে তুমি আমাকে কেন বাঁচালে, আমি এই জীবন আর চাই না। তখন জিসা তাকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর আগলায়া জিসার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু জিসা তা না করে সেখান থেকে চলে আসে। কন্ট্রোল রুমে বসে থাকা তার বাবা এটা বুঝতে পারে না যে তার ছেলে এত চেঞ্জ কিভাবে হলো। এরপর জিসা তার বন্ধুর কাছে যায় আর বলে লিজা কোথা থাকে, আমি লিজার সাথে দেখা করবো। তখন কন্ট্রোল রুম থেকে লিজাকে জানিয়ে দেওয়া হয় যে জিসা তার কাছে আসছে, তাই তোমরা সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তখন লিজা অন্য লোকদের লুকিয়ে ফেলে আর সে তার কাপড় চেঞ্জ করে। জিসা এসে লিজাকে বলে চলো আমরা হাঁটতে যাই, আর এই উৎসবে তুমি আমার সাথে থাকো, যাতে করে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। তখন লিজা বলে আমার বাবা অনেক অসুস্থ, তাই আমি যেতে পারবো না। তখন জিসা অনেক নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ডিরেক্টর লিজাকে বোঝায় যে জিসা এখন তোমার উপর ইন্টারেস্টেড, তাই তোমাকেও জিসার ভালোবাসায় ইন্টারেস্টেড রোল প্লে করতে হবে। কিন্তু লিজার এই রোল তার বয়ফ্রেন্ড অ্যালেক্সের একদম পছন্দ হয় না। কিন্তু লিজা তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে বলে আমরা সবাই জিসাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এখানে এসেছি, আর যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে এটা সম্ভব। এখন জিসা বেশিরভাগ সময় লিজার সাথে কাটাতো, আর ধীরে ধীরে তাদের বন্ডিং অনেক ভালো হতে থাকে, আর জিসা লিজার ভালোবাসায় ডুবে যায়। এদিকে অ্যালেক্স আর আগলা অনেক ক্রুদ্ধ হয়েছিল, কারণ অ্যালেক্সের গার্লফ্রেন্ড লিজাকে এখন জিসার সাথে রোমান্স করতে হবে, যেটা সে কোনোভাবেই মানতে চায় না। আর আগলায়ের মেন ক্যারেক্টার লিজাকে দেওয়া হয়েছিল, তাই আগলা বিষয়টা মেনে নিতে পারছিল না। এবং ধীরে ধীরে তারা দুজনে একে অপরের প্রতি আকর্ষিত হয় এবং দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। যখন তারা ক্লোজ হতে শুরু করে ঠিক ওই সময় জিসা আর লিজা সেখানে চলে আসে এবং তাদের ওই অবস্থায় দেখে ফেলে। তখন লিজা তার বয়ফ্রেন্ডকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। এই কাজের জন্য ডিরেক্টর আগলা এবং অ্যালেক্সকে ধরে নিয়ে এসে অনেক বকাবকি করতে থাকে এবং তাদের এই জব থেকে বের করে দেওয়া হয়। এদিকে লিজা তার বয়ফ্রেন্ডের এমন ব্যবহারে অনেক দুঃখী হয়েছিল। তখন জিসা তাকে খুশি করার জন্য চেষ্টা করে। জিসা ক্যান্ডেল দিয়ে মোমবাতি দিয়ে একটা ডিনারের আয়োজন করে। ডিনারের শেষে তারা একসাথে সময় কাটায়। তখন জিসা লিজাকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। কিছুক্ষণ পর লিজা একটু ভেবে রাজি হয়ে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে সবার মধ্যে খুশির মহল জেগে ওঠে।
কারণ এবার জিসার মধ্যে ভালোবাসা এবং সিম্পাথি দুটোই খুঁজে পাওয়া গিয়েছে, যে জন্য তার বাবাও অনেক খুশি ছিল। অন্যদিকে আগলায়া, যাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, সে একটা টিভি টকশোতে গিয়ে বলে শহরের ধনী ব্যবসায়ীর ছেলে জিসাকে কিডন্যাপ করা হয়েছে এবং সে অনেক গুরুতর অবস্থায় আছে। আর পুলিশ তখন এই ব্যাপারটা জেনে ইনভেস্টিগেশন শুরু করে। জিসার বাবা এই নিউজ শুনে প্যানিক হয়ে পড়ে আর শুটিং বন্ধ করে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু ডিরেক্টর বলে এখানে পুলিশদের আসতে এখনো অনেক সময় লাগবে, আর এই সময়ের মধ্যে একটা ক্লাইম্যাক্স আসতে পারে। ডিরেক্টর বলে এখন গ্রামে মঙ্গলদের ডাক হবে, আর তখন গ্রামে অনেক মঙ্গলদের আগমন ঘটে, আর গ্রামের লোকেরা মঙ্গলদের টাকা পয়সা ও খাবার দাবার দিতে চায়। তবে মঙ্গলরা বলে তারা কয়েকটা মেয়েকে নিয়ে যাবে। তখন তারা ভিড়ের মধ্যে থেকে একটা মেয়েকে বেছে নেয়। তখন সেই মেয়ের বাবা মঙ্গলের কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তারা এতে রাজি ছিল না। তারা এতে রাজি না হয়ে এই মেয়ের বাবাকে একটা চান্স দেয় আর বলে তুমি আমার একটা সন্ধ্যের সাথে লড়াই করো, লড়াই করে যদি জিততে পারো তাহলে তোমার মেয়েকে আমরা ছেড়ে দেবো। তখন মেয়েটির বাবা কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, আর তারপরে শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই। কিছুক্ষণ পর প্ল্যান অনুযায়ী মঙ্গল সৈনিক ওই মেয়ের বাবার মাথা কেটে ফেলে, যেটা আসলে ছিল পুরোপুরি নকল। তারপর তারা মেয়ের জন্য বাবার এমন স্যাক্রিফাইস দেখে মঙ্গলরা ওই মেয়েকে ছেড়ে দেয় এবং তার পরিবর্তে লিজাকে সার্চ করে। তো লিজাকে বানাতে লড়াই করার জন্য কেউ ছিল না। তখন জিসার বন্ধু জিসাকে বলে তুমি তোমার গার্লফ্রেন্ড লিজাকে মুক্ত করার জন্য লড়াই করবে না? তখন জিসা ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। লিজা তাকে ডাকলেও সে ফিরেও তাকায় না, আর সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা সবাই ভেবেছিল জিসা লিজাকে আসলেই অনেক ভালোবাসে। আর সবাই অনেক হতাশ হয়ে পড়ে, আর সবাইকে অবাক করে দিয়ে জিসা একটা ঘোড়ার পিঠে বসে একটা লাঠি নিয়ে মঙ্গলদের দিকে তেড়ে আসে, আর একাই মঙ্গলদের সাথে যুদ্ধ করে লিজাকে ঘোড়ায় ওঠায় আর পালিয়ে যায় তাকে নিয়ে। এবং জিসার বাবাও ছেলের এমন সৎসাহস দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে জিসা আর লিজা সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে পুলিশ চলে আসে, আর কন্ট্রোল রুমেও পুলিশরা যায়। পুলিশ সেখানে যাওয়ার পর ডিরেক্টর তাকে বলে এখানে আমার মুভি শুটিং হচ্ছে, যে জন্য পুলিশ এখানে কিছুই করতে পারে না। তারপর পুলিশরা সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিসা আর লিজা ঘোড়ায় চড়ে যেতে যেতে সেই গ্রামের লিমিট পার হয়ে একটা পেট্রোল পাম্পের দিকে পৌঁছায়। এটা দেখে জিসা অনেক কনফিউজ হয়ে যায়, সবকিছু বুঝতে পেরে যাবে বলে লিজা তাকে কিছু বলবে, ঠিক তখনই স্নাইপার দিয়ে জিসাকে বেহুশ করে দেওয়া হয়। তারপরে জিসা যখন পরের দিন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা হসপিটালে দেখতে পায়, আর তখন তারা আবার তাকে বলে 3 মাস হলো তোমার গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তুমি কোমায় ছিলে। এরপর আমরা দেখতে পাই জিসা সেই লাক্সারিয়াস গাড়িটি চালাচ্ছিল, কিন্তু এটাতে সে কোনো মজা পাচ্ছিল না। নাইট ক্লাবে গিয়েও সে আগের মতন মজা পায় না যেটা সে আগে পেত। তখন সে নিজের ভুলগুলো বুঝতে পারে, আর তার লাক্সারিয়াস গাড়িটিও সে ওই ট্রাফিক পুলিশকে দিয়ে দেয় যাকে সে হসপিটালে পাঠিয়েছিল। এরপর একদিন নাইট ক্লাবে জিসা আগলায়া ও অ্যালেক্সকে দেখতে পায়। তাদের জিজ্ঞেস করে লিজা কোথায় থাকে। সাথে এখানে আগলায়া এবং অ্যালেক্স তাকে বলে দেয় সেই গ্রামের পুরো প্ল্যান, এবং তারা জিসাকে লিজার কাছেও নিয়ে যায়। এরপর জিসা লিজার কাছে গিয়ে বলে আমি যা কিছু তোমাকে বলেছিলাম তার সবকিছুই একেবারে সত্যি ছিল, আমি আসলেই তোমাকে ভালোবাসি। আর লিজা বলে সেও তাকে ভালোবাসে। তারপর দুজনের ভালোবাসায় দুজনে দুজনকে জড়িয়ে ধরে। কিছুদিন পর আমরা দেখতে পাই জিসার বাবা তার বন্ধু অ্যানাস্টেসিয়াকে বিয়ে করে নিয়েছে, আর সেখানেই জিসা তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ সে একজন অমানুষকে মানুষে পরিণত করেছে। এরপর তারা দুজনে খুশিতে প্রথমবার মায়া একে অপরকে জড়িয়ে ধরে, আর এখানেই মুভিটি শেষ হয়।